আসসালামু আলাইকুম সবাইকে। বিবিএ এন্ড এমবিএ হেল্পলাইন কোচিং এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। এই টপিকের ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং অথবা মিড টার্ম ফাইন্যান্সিং এই টপিকের বেসিক বিষয় এবং একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিং থেকে 4 মার্কের জন্য ম্যাথ আসতে পারে এবং 10 মার্কের জন্য আসতে পারে। ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিং বলতে মূলত কি বোঝায়? ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিং অর্থ হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী অর্থায়ন মূলত কি? মধ্যমেয়াদী অর্থায়ন বলতে 1 থেকে 5 বছরের জন্য সংগ্রহীত ঋণকে বোঝানো হয়। মধ্যমেয়াদী অর্থায়নের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। মধ্যমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করি। মধ্যমেয়াদী অর্থায়নের উদ্দেশ্য সাধারণত কি হয়ে থাকে? মধ্যমেয়াদী অর্থায়নের উদ্দেশ্য সাধারণত হয়ে থাকে চলতি মূলধনের প্রয়োজন মেটানো, যন্ত্রপাতি ক্রয় করা, দালান কোঠার সম্প্রসারণ করা, যন্ত্রপাতি প্রতিস্থাপন করা ইত্যাদি। মধ্যমেয়াদী অর্থায়নের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি নবায়নযোগ্য। আর্থিক প্রতিষ্ঠান হতে যিনি ঋণ গ্রহণ করবেন, ঋণ গ্রহীতা, তার অবস্থা বিবেচনায় এই ঋণটি নবায়ন করা যেতে পারে। মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ কি কি? কোন কোন খাত থেকে মধ্যমেয়াদী অর্থায়ন স- সংগ্রহ করা যায়? মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ, উন্নয়ন ব্যাংক ইত্যাদি। মধ্যমেয়াদী অর্থায়নের পরিশোধ পদ্ধতিটি কেমন? মধ্যমেয়াদী অর্থায়ন সাধারণত অর্ধবার্ষিক, বার্ষিক কিস্তিতে পরিশোধ করা যায়। মধ্যমেয়াদী অর্থায়নের ব্যবহারকারী কারা? মধ্যমেয়াদী অর্থায়নের ব্যবহারকারী হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, সাধারণত এই ঋণগুলো সংগ্রহ করে থাকে। ঋণের পরিমাণ কেমন? মধ্যমেয়াদী অর্থায়নে সাধারণত মাঝারি পরিমাণ অর্থের ঋণ প্রদান করা হয়। তো মধ্যমেয়াদী অর্থায়ন কি এবং এটার বৈশিষ্ট্য কেমন এই বিষয়টি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা মধ্যমেয়াদী অর্থায়নের যে দুটি পদ্ধতি আছে সে দুটি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করব। মধ্যমেয়াদী অর্থায়নের যখন তুমি অর্থায়ন করবা তখন তোমাকে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে ব্যালন পদ্ধতি, আরেকটি হচ্ছে ক্যাপিটাল রিকভারি পদ্ধতি বা মূলধন ফেরত পদ্ধতি। ব্যালন পদ্ধতি বা ব্যালন মেথডটি কি আসলে? তো আমরা ব্যাখ্যাটি একটু পড়ে নিই। এক কিস্তি পরিশোধের পর ঋণের অবশিষ্ট টাকার উপর সুদ ধার্য করা হয়। প্রতি কিস্তিতে মূল ঋণের পরিমাণ সমান থাকে, কিন্তু সময় অতিবাহিত হবার সাথে সাথে সুদের পরিমাণ ক্রমাগত হ্রাস পেতে থাকে। এখন এটা দ্বারা মূলত কি বোঝানো হয়েছে এটার জন্য আমাদের একটি ম্যাথ দেখতে হবে। চলো আমরা ম্যাথ আলোচনা শুরু করি। আমাদের হেল্পলাইন 1 এবং এই একটি ম্যাথ যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে ইনশাল্লাহ মিড টার্ম থেকে প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবে। মিস্টার হাসান হ্যাজ এ লোন অফ টাকা 1 লাখ। মিস্টার হাসান 1 লক্ষ টাকার একটি লোন নিয়েছেন এবং এই লোনটির সময়কাল কত? 5 বছর। এবং এটার ইন্টারেস্ট কত? 14%। কোত্থেকে তিনি লোন নিয়েছেন? সুরমা ব্যাংক থেকে তিনি লোন নিয়েছেন। এবং এই যে লোনটা তিনি নিলেন, দ্য লোন উইল বি রিপেইড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স। এই লোনটি পরিশোধ করা হবে আগামী 5 বছরে সমান হারে, ইকুয়াল ইনস্টলমেন্টে। তো এখানে তোমাকে যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে প্রিপেয়ার এ লোন রিপেমেন্ট শিডিউল আন্ডার, মানে তোমাকে একটা লোন রিপেমেন্ট শিডিউল করতে বলা হয়েছে কি কি পদ্ধতিতে? একটা হচ্ছে ব্যালন পদ্ধতিতে, আরেকটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড পদ্ধতিতে। তো আজকে আমরা ব্যালন মেথড পদ্ধতি নিয়ে আলোচনা করব। ব্যালন মেথড পদ্ধতিতে তোমার একটা শিডিউল করতে হবে, লোন রিপেমেন্ট শিডিউল। এই শিডিউলটা করার জন্য তোমার প্রথমে যেটা করতে হবে, তোমাকে প্রিন্সিপাল পেমেন্টের পরিমাণটা বের করে নিতে হবে। প্রিন্সিপাল পেমেন্ট বের করার জন্য একটি সূত্র রয়েছে, আমরা সূত্রটি খাতায় নোট করে শিখে ফেলবো। প্রথমে আমরা লিখব রিকোয়ার 1, রিকোয়ার এ, ব্যালন পেমেন্ট মেথড। এটা লেখার পর পেমেন্ট প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল পেমেন্ট মানে হচ্ছে
তোমার কত টাকা প্রদান করতে হবে আসল টাকা হিসেবে। আচ্ছা, তো এইটা বের করার সূত্রটা কি? অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট। সূত্রটা কি হবে? অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট। তোমার লোনের পরিমাণ কত? প্রশ্নে আমরা দেখেছি লোনের পরিমাণ হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা, এবং আমাদের ইনস্টলমেন্টের সংখ্যা কতগুলো? আমরা প্রশ্নে দেখেছি আমাদের ইনস্টলমেন্টের সংখ্যা হচ্ছে 5টি। তাহলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট কত করে হবে? 20,000 টাকা করে হবে। আমরা প্রিন্সিপাল পেমেন্ট পেয়ে গেলাম। এখন আমাদের লোন রিপেমেন্ট শিডিউলটি করতে হবে। লোন রিপেমেন্ট শিডিউলটি খুবই সহজ একটা বিষয়, এবং এইখানে লোন পেমেন্ট শিডিউল করার জন্য যে ওয়েটা ফলো করবা সেটা সুন্দরভাবে বলে দেয়া আছে। তোমরা প্রথমে বছরগুলো লিখে নিবে। লোন অ্যাট বিগিনিং, বছরের শুরুতে যে লোনের পরিমাণ সেটি হবে। ইন্টারেস্ট, সুদের হার। প্রিন্সিপাল পেমেন্ট অর্থাৎ আসল টাকা। ইন্টারেস্ট মানে সুদের টাকা। তোমরা জানো যে কোনো লোনে দুটি অংশ থাকে, একটা অংশ হচ্ছে আসল টাকা, আরেকটা অংশ হচ্ছে সুদের টাকা। অ্যানুয়াল লোন পেমেন্ট হচ্ছে আসল এবং সুদ এই দুইটা যোগ করে বার্ষিক যে লোনের কিস্তি হয় সেটা হচ্ছে অ্যানুয়াল লোন পেমেন্ট। এবং বছর শেষে তোমার যে লোনের পরিমাণ থাকে এটা হচ্ছে লোন অ্যাট ইন্ডিং বা লোন অ্যাট ইন্ড। তাহলে দেখি আমরা কিভাবে অঙ্কটা করব। এই লাইনে সূত্র বা ম্যাথ করার ফর্মুলা বলে দেওয়া আছে, তবে এইটা লেখা বাধ্যতামূলক না। তোমাদের প্রথমে যেটা করতে হবে, বছরগুলো লিখে নিতে হবে। বছর সবগুলো লিখে নিবা 1 থেকে 5 বছর পর্যন্ত। প্রিন্সিপাল পেমেন্টগুলো ফার্স্টে লিখে নিতে পারো, কারণ ব্যালন পদ্ধতিতে প্রত্যেকটা প্রিন্সিপাল অ্যামাউন্টের পরিমাণ সেম হবে। তো প্রত্যেকটা কত যেন আমরা বের করলাম? 20,000 টাকা। তো সবগুলোতে 20,000 টাকা হবে। এখন আমাদের করণীয় কি? লোন অ্যাট বিগিনিং, বছরের শুরুতে লোন কত টাকা ছিল? বছরের শুরুতে লোন ছিল 1 লাখ টাকা। ইন্টারেস্ট কাটতে হবে। ইন্টারেস্টটা কিসের উপর কাটতে হবে? লোনের উপর ইন্টারেস্ট কাটতে হবে। তো 1 লাখ টাকার উপর যদি আমরা ইন্টারেস্ট কাটি, প্রশ্নে আমরা পেয়েছিলাম ইন্টারেস্ট কত পার্সেন্ট? 14%। তো ইন্টারেস্ট 14% কাটলে আমাদের ইন্টারেস্টের পরিমাণ কত আসলো? 14,000 টাকা। এবং আমরা বের করেছি যে আমাদের আসল টাকার পরিমাণ কত টাকা থাকবে? 20,000 টাকা। আর সুদের পরিমাণ কত টাকা? 14,000 টাকা। তো 14,000 হচ্ছে সুদ, আসল হচ্ছে 20,000 টাকা। তাহলে টোটালি আমাদের এবছর কত টাকা কিস্তি পরিশোধ করতে হবে? 34,000 টাকা কিস্তি পরিশোধ করতে হবে। এবং লোন অ্যাট ইন্ড, বছর শেষে লোনের পরিমাণ কত টাকা থাকবে? লোনের পরিমাণ বের করতে হবে তোমার লোন অ্যাট বিগিনিং থেকে প্রিন্সিপাল পেমেন্টকে বাদ দিলে তুমি লোন অ্যাট এন্ডিং পেয়ে যাবা। কেন? কারণ তোমার বছরের শুরুতে দেখো 1 লাখ টাকা তোমার ঋণ ছিল, তুমি আসল টাকা পরিশোধ করছো কত? 20,000 টাকা। এই 14,000 টাকা কিন্তু সুদের টাকা, এটা কিন্তু আসল টাকা না। এই টাকার ফলে কিন্তু তোমার মূল যেই ঋণের পরিমাণ সেটা কিন্তু হ্রাস পাবে না, তাই না? তোমার মূল ঋণের টাকা হ্রাস পাবে কোত্থেকে? আসল টাকা কত পরিশোধ করছো সেটা, সেটার উপর ভিত্তি করে। তাহলে লোন ছিল তোমার 1 লাখ টাকা, আসল পরিশোধ করছো 20,000 টাকা। তাহলে লোন বছরের শেষে থাকবে 80,000 টাকা। এইখানে যেই টাকাটা আছে 14,000, এটা হচ্ছে সুদের পরিমাণ। এবং তোমার কিস্তি দিতে হবে এবছর 34,000 টাকা। এখন দেখো 1 লক্ষ টাকার থেকে যেহেতু তুমি 80,000 টাকা লোনের টাকা পরিশোধ করে দিছো, তাহলে লোন বছর শেষে তোমার কত টাকা থাকলো? 80,000 টাকা। তাহলে প্রথম বছরে যেটা লোন এট ইন্ড, দ্বিতীয় বছরে সেটা লোন এট বিগিনিং। তো এখানে কত টাকা ছিল? 80,000 টাকা। তাহলে দ্বিতীয় বছরের লোন এট বিগিনিং কত হবে? 80,000 টাকা। এবং এই 80,000 টাকার উপরই আমাদের এখন ইন্টারেস্ট কাটতে হবে। আমরা ইন্টারেস্ট কিসের উপর দিব? আমাদের যে ঋণের পরিমাণ সেটার উপরে দিব। এখন দ্বিতীয় বছরে আমাদের ঋণের পরিমাণ কত? দ্বিতীয় বছরে আমাদের ঋণের পরিমাণ হচ্ছে 80,000 টাকা। তাহলে সুদ আমরা দিব কত? 80,000 টাকার উপর 14%। তাহলে ইন্টারেস্টের পরিমাণ কত গিয়ে দাঁড়াবে? 11,200 টাকা। এবং প্রিন্সিপাল পেমেন্ট তো আমাদের সেম থাকবে, 20,000 টাকা। এবং 20,000 টাকা আর ইন্টারেস্টের 11,200 টাকা, টোটাল মিলে তোমার অ্যানুয়াল লোন পেমেন্ট কত গিয়ে দাঁড়াবে? 31,200 টাকা। এবং লোন এট ইন কত টাকা হবে? লোন এট ইন হবে হচ্ছে 60,000 টাকা। কেন? কারণ তোমাদের যেই বছরের শুরুতে লোন ছিল সেটা থেকে আসল টাকা 20,000 টাকা তোমরা পে করে দিছো। তাই লোন এট ইন কত টাকা হয়ে যাবে এখন?
60,000 টাকা হয়ে যাবে, কারণ ঋণের পরিমাণ কিন্তু তোমার কমে গিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবং সেম ভাবে তোমরা তৃতীয় বছরে গিয়ে লোনের বিগিনিং কত হবে? লোনের বিগিনিং হবে 60,000 টাকা। যেটা দ্বিতীয় বছরের শেষ, সেটা তৃতীয় বছরের শুরু। এবং সেম ভাবে এই 60,000 টাকার উপরই আমাদের ইন্টারেস্ট দিতে হবে, এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট 20,000 টাকাই থাকবে। এবং অ্যানুয়াল লোন পেমেন্ট যেটা আছে, সুদের টাকা এবং আসল টাকা মিলিয়ে অ্যানুয়াল লোন পেমেন্ট হবে 28,400 টাকা। এবং 60,000 টাকা থেকে যেহেতু প্রিন্সিপাল অ্যামাউন্ট আমাদের 20,000 টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে, তাই আমাদের 40,000 টাকা লোনের ইন থাকবে। এভাবে চতুর্থ এবং পঞ্চম বর্ষের অ্যামাউন্টগুলো আমরা ইনশাল্লাহ বের করে নিতে পারবো। তো আশা করি ব্যালন মেথডটি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।